সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় বিসিএস নিয়োগ ভোগান্তি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সাদেক হোসাইন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান। মাঝখানে আছেন ডক্টর মোহাম্মদ কায়কোবা, অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ও ওই প্রান্তে আছেন নাইমুল ইসলাম খান, সম্পাদক, দৈনিক আমাদের অর্থনীতি। এর পাশাপাশি আমাদের ময়মনসিংহ স্টুডিও থেকে যোগ দিয়েছেন নূর ইসলাম নূর, সমন্বয়ক, 34তম বিসিএস ক্যাডার বঞ্চিত ফোরাম। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। চতুর্থ পর্যায়ে 709টি ইউনিয়ন পরিষদে ভোট শনিবার। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী, নিরাপত্তা জোরদার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করলেন পরিবারের সদস্যরা। সব প্রক্রিয়া শেষ করে শিগগিরই ফাঁসি কার্যকর হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাক্স খুনের ঘটনায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতাকে ইতিবাচক হিসাবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার বিকল্প নেই বলে মত। 1 বছর পূর্ণ করলেন ঢাকার 2 সিটি মেয়র। বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সমন্বয়ে তাগিদ নগরবাসীর। ইতিবাচক উদ্যোগকে স্বাগত নগর পরিকল্পনাবিদদের। এবং হরতাল ধর্মঘটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত। নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কা, ট্যাঙ্ক তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। স্যার, 2011-12 পর থেকে বিসিএস এর যে নিয়োগটা আছে, এটাতে মানে যারা চাকরি প্রার্থী যাদের হয়েছে, পরীক্ষায় লিখিত পরীক্ষা পাশের জন্য ভাইভাতে পাশে, তারা নানা ভোগান্তির শিকার বলে অভিযোগ দীর্ঘদিন ধরে আসছে। আন্দোলন করছে, রাস্তায় প্রায় থেকে দেখা যায় শাহবাগ আন্দোলন করছে, রাস্তা বন্ধ করে এই করছে। এটা করতে করতে এখন এমন একটা জায়গায় ঠেকে গেছে যে 39 মাস পার হয়ে গেছে 39তম বিসিএস এর, এখন পর্যন্ত এটার কুল কিনারা মানে নিয়োগ তারা কেউই পায়নি। কততম বললেন? 34তম বিসিএস। এখন এই অবস্থাতে কিন্তু আরো 3টা পেন্ডিং হয়ে আছে। 35তম সবকিছু পরীক্ষা শেষ হয়ে গেছে, 36তম পরীক্ষা রিটেন পরীক্ষা শেষ হয়েছে, এবং 37তম গত মাসে কিন্তু ওই যে চাকরি প্রার্থী দেওয়ার জন্য দরখাস্ত আহ্বান করেছে। এই অবস্থায় কেন এই জটটা? এখন এখানে জিনিসটা বুঝতে হবে। দেখা আপনার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের এখানে জট কিন্তু আমি দেখছি না। আমি এর ব্যাপারে খবরগুলি পড়ছিলাম, যদিও আমি সরাসরি ওদের সাথে এখন আমার ওই রকম লিঙ্ক নাই। আমি জানি না যে এক্স্যাক্টলি কি হচ্ছে, ভিতরে কি হচ্ছে এটা জানি না। কিন্তু জট তো আমি দেখছি জনপ্রশাসন মন্ত্রণালয়। কারণ পাবলিক সার্ভিস কমিশন, আমাদের সিস্টেমটা হলো পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে তারা রেজাল্ট দিয়ে দেয়। রেজাল্ট মানে কিন্তু কাডার সহ দেয়। কাডারের কাজটা এখনো পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন করে। তারা সবকিছু মিলিয়ে টিলিয়ে কাডার আইডেন্টিফাই করে কোন কাডারে কত কারা কারা টিকলো সেগুলি জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠিয়ে দেয়। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এখন তাদের যে পুলিশ ভেরিফিকেশন, তারপরে হেলথ মিনিস্ট্রি করে দেয় তাদের স্বাস্থ্য এগুলি করে। তো পুলিশ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তারপরে এই সমস্ত কিছু গোছগাছ করে জনপ্রশাসন, বাংলাদেশে প্রত্যেক কাডারের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে হয়। সব দেশে কিন্তু এটা নয়। যেমন আমরা যখন চাকরিতে ঢুকেছি তখন সিএসপি, পিএফএস এগুলি আসতো এস্টাবলিশমেন্ট ডিভিশন থেকে, কিন্তু বাকিগুলি বিভিন্ন মিনিস্ট্রি তাদের ইয়েতে চলে যেত। এখন এখানে প্রত্যেকেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং ইন্টারেস্টিংলি প্রত্যেকে একই ডেটে জয়েন করবে। তো তাতে ওদেরকে বোধহয় 1 মাসের সময় দেওয়া হয়। এখন এদের অপেক্ষা করতে হয় পুলিশ ভেরিফিকেশনের জন্য আর হেলথ রিপোর্টের জন্য। তো এরপরে প্রাইম মিনিস্টারের অ্যাপ্রুভাল লাগে, প্রেসিডেন্টের, এগুলি কিন্তু চূড়ান্তভাবে প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল লাগে। অ্যাপ্রুভালের পেপার আসলে তখন এটা জানিয়ে দেওয়া হয়, এবং ওদেরকে 1 মাস সময় দেওয়া হয়। সে 1 মাস পরে একটা তারিখ দেওয়া হয় যে এই দিন আপনারা জয়েন করবেন। এখন এগুলি কোথায় এক এক জায়গায় হয়তো আটকে আছে। পিএসসির কিন্তু টেকনিক্যালি রেজাল্ট আউট করে দেওয়ার পরে
পিএসসির আর কোনো কাজ নেই। রেজাল্ট আউটের আগ পর্যন্ত তাদের অনেক কাজ, সব কাজই তাদের করতে হয়। কিন্তু স্যার এই জায়গায় যেটা আছে, এই রেজাল্ট হওয়ার আগে বিভিন্ন পরীক্ষার বিভিন্ন, সেটা প্রিলিমিনারি থেকে আরম্ভ করে লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা, প্রত্যেকটা স্তরে স্তরে এই 34তম ব্যাচ নিয়ে, মানে বিসিএস ক্যাটাগরিটা নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে। তার মধ্যে একটা যেমন বলা হয়েছে যে রেজাল্ট একটা বেরিয়েছে, বেরিয়ে যাওয়ার পরে যখন দেখছে যে এরকম ওদের মধ্যে প্রিলিমিনারিতে বোধহয় কোটা ইয়ে করেছিল, হ্যাঁ কোটা করে দিয়েছিল, 1-2 নম্বর হলো, তারপর এটা হটাই নিয়েছে। তারপর এখানে পাশের হার যেটা ছিল উত্তীর্ণদের যেটা সংখ্যা দেখেছে তার 3 গুণ পরে আবার করে দেওয়া হয়েছে। মানে বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে একটা হলো কোটা আছে, পাশাপাশি যে জিনিসগুলো হয়েছে রেজাল্টগুলো, এবং বিভিন্ন ব্যক্তি হাইকোর্টে কেস টুকে দিয়েছে বিভিন্ন কারণে। এই ধরনের জিনিসগুলো কিন্তু এই গত 2 বছর ধরে এই ব্যাচটা নিয়ে কিন্তু সাংঘাতিকভাবে কেস যদি করে থাকে, কেসের এক্সাক্ট ইয়েটা দেখতে হবে, আরজিতে কি ছিল, কি কারণে ইয়ে করেছে। রেজাল্ট তো সেকেন্ড টাইম রেজাল্ট কিন্তু হয় না। সেকেন্ড টাইম রেজাল্ট যদি হয় তাহলে বুঝতে হবে যে বড় কোনো রকমের গন্ডগোল হয়েছিল। বোধহয় আমার মনে হয় 33 অথবা 34 একটা ইয়ে ছিল যে প্রিলিমিনারিতে কোটা করেছিল। 34 এটা টেকনিক্যালি ভুল হয়েছিল, পরে কারেক্ট করেছে। তাতে প্রথমে বোধহয় 12 পরে 46,000 হয়েছে। এর ভুলটা এই কারণে হয়েছে, আমি আপনাকে বলি। আমাদের যে কোটার ফিলোসফি, কোটা কিন্তু দুইভাবে অ্যাডমিনিস্ট্রার হয়। যেমন আমেরিকাতে কোটা মানে হলো আপনাকে প্রথমেই আপনাকে হেড স্টার্ট দিয়ে দেওয়া হয়। আপনি যদি কালো হন কিংবা আপনি যদি অ্যাবরিজিনাল হন বা এরকম তাদের যেসব, তাকে আপনি 15 নম্বর বেশি দিয়ে দেওয়া হলো। এই 15 নম্বর বেশি নিয়ে আপনি, আমাদের এখানে দেওয়া হয় এটা ইয়েতে কি বলে, টেন্ডারে দেওয়া হয়। টেন্ডারে ডোমেস্টিক প্রেফারেন্স বলে একটা নাম্বার তাকে দিয়ে দেওয়া হয়। তার মানে এই নাম্বারটা বেশি নিয়ে আপনার ওই যে গোল দৌড়ের সময় আপনাকে হেড স্টার্ট বলে, সামনে আপনাকে দাঁড় করিয়ে দেবে। তো এই দৌড়ের সময় যেরকম করে এখানেও দিয়ে দেওয়া হয়, তারপরে আর কোনো কোটা টোটা নাই। মানে আপনি ওইটা নিয়ে আপনি, আমাদের ফিলোসফিটা কিন্তু ডিফারেন্ট, একদম কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের ফিলোসফি হলো তাকে প্রথমে যোগ্য হতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। সে একেবারে যত ইনকামের দিক থেকে অথবা অন্যান্য সুবিধার থেকে, মুক্তিযোদ্ধা বলেন, মহিলা বলেন, যত রকম কোটা আছে সেগুলির সে পাবে। আগে তাকে যোগ্যতা প্রমাণ করতে হবে, মানে বিভিন্ন পাস মার্ক যেটা, সেটা তাকে পেতে হবে। অর্জন করার পরে যখন ফাইনালি রেজাল্ট রেডি হয়ে যাবে তখন তার কোটা ডিস্ট্রিবিউশন হবে। তো একটা পরীক্ষা বোধহয় 34 বা 33, আমি জানি না, এটা আমার মনে হচ্ছে যে ভুল হয়ে গেছে। আপনি প্রিলিমিনারি থেকে এটা করতে পারেন না, কারণ আমাদের এটা তাহলে হোল ফিলোসফি অফ দ্য কান্ট্রি, এই যে রিক্রুটমেন্ট, এটা চেঞ্জ করতে হবে। ওইটাও খারাপ কিছু না, আমেরিকাতে তাই করে যে আপনি প্রথমেই দিয়ে দিলেন যে 50 নম্বর বেশি পাবে। আমাদের টেন্ডারে করা হয় যে ডোমেস্টিক প্রেফারেন্স আপনাকে কিছু নাম্বার বেশি দিয়ে দেওয়া হলো, তারপরে ইউ আর অন ইউর ওন, আপনি এবার কন্টেস্ট করেন। আর আমাদের এখানে কিন্তু সেটা না, মানে এটা আমাদেরটা আমার কাছে সুপিরিয়র মনে হয় যে আপনার তাতে অযোগ্য লোক, খুব অযোগ্য লোক আসতে পারে না। প্রথমে তাকে মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে পাস করতে হবে। তো এখন এগুলি কোথায় হয়েছে আমি তো বলতে পারছি না, বাট পিএসসির এখানে থেকে আসল যেটা দেরি হয় সেটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন প্যাঁচে আটকে যায়। যেমন পুলিশ ভেরিফিকেশন আসতেছে না, পুলিশের ইয়েতে আগে নিয়ম, এখনো আইন অনুযায়ী নিয়ম হলে স্পেশাল ব্রাঞ্চের রিপোর্ট আসতে হয়, কিন্তু স্পেশাল ব্রাঞ্চের থেকে এনএসআই অফিসিয়ালি ছিল না। এটা নতুন নিয়ে, আমার সময় আমার খেয়াল আছে একবার এনএসআই, বোধহয় এটা আমাদের রিক্রুটমেন্ট ছিল পিএসসির ইয়েতে, তো এরকম এনএসআই ইয়ে বলছে না, আমি বলছি এনএসআই দেরি হইতেছে, এনএসআই করলে এগুলি দেরি হয়ে যাবে। আমার আইন অনুযায়ী স্পেশাল ব্রাঞ্চ হলো ইজ দি রিয়েল অথরিটি, তাদের এসে গেছে, রেজাল্ট দিয়ে দাও। আমি রেজাল্ট দিচ্ছি, আমাকে কিছু আর বলে নাই। এখন এনএসআই কে জড়ো করাতে হয়তো তাদেরও প্রবলেম আছে, কারণ এনএসআই তো ডিস্ট্রিক্ট লোকাল লেভেলে, এত উপজেলা লেভেলে তাদের সেট আপ নাই। এই রেজাল্ট, এই তদন্তটা কিন্তু উপজেলা ইউনিয়ন থেকে করতে হয়, যে তার সেটা বোধহয় এনএসআই নিজস্ব সমস্যা থাকতে পারে, এক্সাক্ট জিনিসটা আমি জানি না। এখন কোথায় কি প্রবলেম হয়েছে, এক একটাতে এক এক জিনিস হয়েছে। আমি খবর কাগজে পড়ে দেখলাম এক একটাতে এক এক প্রবলেম, মানে এক উত্তর যে বসে এখানে দিব সেটা নয়। স্যার এখন উনি যেটা বললেন, যেমন এই যে
একটা ছেলে ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে যদি মনে করেন 3 বছর 4 বছর যদি একটা পরীক্ষা দেওয়ার পরে সে নিশ্চিত হয়েছে যে সে পরীক্ষা ফাইনাল পরীক্ষা করেছে, সে ওয়েট করছে হ্যাঁ তাকে কোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে, তো 4 বছর পরে যদি তাকে নিয়োগ দেওয়া হয় বা সে জানেও না, দেখা গেল যে অনেকেই বলেছে যে তাদের বয়স চলে গেছে, তাহলে এদের কি হবে? একটা ছোট্ট বয়স যায় না, এটা বোধহয় এদের ভুল কথা বলে। বয়স যায় না, বয়স না অন্য কোনো জায়গায়, অন্য জায়গায় তো চাকরির জন্য সে এলিজিবল না। একজন যুবক 26, 27, 28 বছর বয়স, তার জীবনের প্রথম 3-4 বছর নানা রকম সন্দেহের মধ্যে দোদুল্যমানতায় কাটালো সে। ভবিষ্যতে তার জীবনটা কি হতে পারে না, শুরুটা সে যতটা এনার্জেটিক থাকবে, অনেক কিছু শিখবে, দেশে একটা অবদান রাখবে তার মেধা শ্রম দিয়ে, সেই সুযোগটা কিন্তু তার হচ্ছে না। এখন আমি দেখি সরকারি স্কুল কলেজগুলোতে অনেক শিক্ষকের পদ খালি রয়েছে। বাংলাদেশে তো মানুষের অভাব নেই, আমাদের জনঘনত্ব পৃথিবীর গড় জনঘনত্বের 24 গুণ বেশি। আমাদের তো এগুলো এরকম থাকার কথা না, তাই না? আমাদের অনেক গ্র্যাজুয়েট, অনেক মেধাবী স্নাতক, কিন্তু একই সঙ্গে স্কুল কলেজগুলোতে শিক্ষক নেই। এরকম নিশ্চয়ই সরকারের অন্যান্য জায়গাও এই সমস্যাটা রয়েছে। যে বিষয়টা আলোচিত হলো যে এর একক সমাধান নেই, একক সমাধান হলো আমাদের কমিটমেন্ট। আমি এই কাজটা করতে চাই, এর জন্য যা কিছু করা দরকার সেটা করতে হবে। পুলিশ ভেরিফিকেশন হোক, হেলথ চেক আপ করা হোক, আমি অত তারিখের মধ্যে এই কাজটি করব। আমাদের দেশে দেখবেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটা বিল্ডিং উঠেছে পলাশী বাজারের ওখানে, 6-7 বছর লেগেছে। আমি একবার কোরিয়াতে গিয়েছিলাম, একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, 2 বছর পরে যাই, আমাকে দাওয়াত করে দেখতে আসার জন্য। সেখানে 17 তলা একটা ভবন, আমাদের এই ভবনের থেকে অনেক বড়, 2 বছরের মধ্যে তার দাঁড় করিয়ে ফেলেছে। আমরা তুলনামূলকভাবে মানে গরিব বেশি বলতে হয়, আমাদের একটা ভবন তৈরি করতে যদি এত সময় লাগে, একটা প্রসেস কন্টিনিউ করতে এমপ্লয়মেন্টের জন্য, সেটা যদি 4 বছর 5 বছর লেগে যায়, আমাদের যুবকরা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। ওরা বুঝতে পারছে যে আমাদের সোসাইটি তাদের সার্ভিসটা চায় না, কমিটেড না, তাই না? সুতরাং ওইখানে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন লাগবে, যে আমাদের এই জনগোষ্ঠী, আমাদের যুবক জনগোষ্ঠী, তারা যাতে দেশের কল্যাণে অবদান রাখতে পারে, তারা অনেক কিছু শিখতে পারে, সেই ব্যবস্থাটা করতে হবে। সেটা নেই আসলে। নাই ভাই, এখন উনি বললেন যে ব্যবস্থা করতে হবে। মনে করেন যে এখানে যারা বিসিএস ক্যাডারে যারা অফিসার হন, মোটামুটি ভাবে দেশের সবচেয়ে প্রতিভাবান এতে, যদি আপনি প্রশাসনের সব দিক থেকে যদি আপনি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে ইন এভরি সেক্টর, তারাই কিন্তু সবচেয়ে চৌকস হিসাবে বিবেচনা করা হয়। তারা যখন এই 3 বছর 4 বছর ধরে এই ভোগান্তির মধ্যে থাকবে, আপনি তাদের কাছ থেকে ভালো জিনিস কি করে আশা করেন? না, একটা তো হলো ভালো জিনিস আশা করি না, কিন্তু আরেকটা আনসার্টেনটি হলো ওদের তো এমনও না যে ওদের চাকরিটা হয়ে গেছে তারা আর অন্য দিকে চেষ্টা করতে হয় না। ব্যাপারটা কিন্তু ওদের অনিশ্চয়তার মধ্যেও থাকে কিন্তু, কারণ এদের মধ্যে একটা অংশ চাকরিতে সুযোগ পাবে, অনেকে তো আবার পাবে না, তো তারা যে আরেকটা জায়গায় ট্রাই করবে। কিন্তু পাবলিক সার্ভিস কমিশন কিন্তু তাদের নাম ইয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছে যে এদেরকে ফাইনালি সিলেক্ট করা হয়েছে। এখন কথা হচ্ছে ওরা তো ধরেই নিয়ে বসে আছে যে ওদের সেই ক্ষেত্রে তো তারা নিয়োগ প্রাপ্তই আসে। হ্যাঁ, কিন্তু এখন এটা আমি জানি না, এটা তাদের কি জয়েনিং নিয়োগ প্রাপ্ত হয় নাই, তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এখন পুলিশ ভেরিফিকেশন হবে, হেলথের ভেরিফিকেশন হবে, মেডিকেল রিপোর্ট হবে, তারপরে তাদের কাছে কার্ড গেলে। এখন আমার কথাটা হলো যে এই যে ভেরিফিকেশন গুলি হবে, এগুলির জন্য কি কোনো সময় নির্ধারণ করে দেওয়া নাই বাংলাদেশে? এখন এগুলি কি আলোচনা করবেন আপনি? এখন যে কোনো কিছুরই তো আমরা বাংলাদেশের সকল রকম সংকটই যখন আলোচনা করি, সেখানে দেখি যে আমাদের আসলে কোনো প্রতিষ্ঠিত প্রফেশনাল ব্যবস্থা নাই যেটা দিয়ে অন্য একটা কাজের জন্য এই কাজটার ব্যাঘাত হবে না, এটা নিয়ম মাফিক হয়ে যাবে। এখন আমরা কিন্তু কিছু হলেই বলবো, যদি
রাজনৈতিক দলের কর্মসূচি থাকে, এই জন্য দেখা যাবে যে বিসিএস এর স্পেশাল ব্রাঞ্চের রিপোর্ট কিংবা এনএসআই এর রিপোর্টও 6 মাস পিছিয়ে যাবে। তো একটা দেশের শীর্ষ চাকরিজীবীদের তো এই রকম মানে ভালনারেবল করে রাখার কোনো সুযোগ নাই। এগুলি আমার ব্যক্তিগত মত হলো এগুলি আসলে আমরা স্ট্রংলি দাবি করা, রিকমেন্ড করা যে আমাদের এগুলি সবগুলি টাইম বাউন্ড করেন, যে একটা মানুষ একটা অ্যাপ্লিকেশনের বিজ্ঞাপন হওয়ার পর তার জয়েনিং এর মধ্যে মাঝখানে সর্বোচ্চ কত সময় কে কিভাবে নিতে পারে, এটা যদি আপনি এরকম একটা নীতি নিয়ম প্রতিষ্ঠা না করেন, একটা প্রেসার না থাকে, তাহলে কাজগুলি যে যার সুবিধা আরো ভালো করার কথা বললে সুযোগ অন্যান্য কাজে ব্যস্ততার অজুহাতে নানান কারণে দেখা যাবে কাজগুলি হচ্ছে না। এখন এটা কিভাবে সম্ভব হয়? একটা ন্যাশনাল ইয়ুথ যে ইয়েটা, তাদের ভাইব্রেন্সটা, সেটাই তো আমাদের প্রশাসন মিস করছে। যদি আমার 4-5 বছর লেগে যায় আমার জয়েনিং এ, আমার একটা গ্রাজুয়েশন করার পর, তার মানে আমি ভাইটাল 5 ইয়ার্স আমি কিন্তু কন্ট্রিবিউট করছি না, আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি বিরক্ত হয়ে জয়েন করতেছি। এটা তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, এই মানুষটা বিয়ে করবে কিনা, তার সন্তানকে সে মানে সুস্থভাবে মানে যেটা বলে গড়ে তুলে দিয়ে যেতে পারবে কিনা, এগুলি কিন্তু অনেক রকম কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়। তারপরে আমি এটা বুঝি না, এটা সমাধান হইতে পারে একটা ক্র্যাশ প্রোগ্রাম। আমি এখন বলতে পারি যে আমরা সকলে যদি দাবি করি, সরকার যদি মনে করে যে ঠিক আছে ওয়ান্স ফর অল এই পর্যন্ত যা আছে একটা যুদ্ধের মতো ঘোষণা দিয়ে যে আগামী 6 মাসের মধ্যে এভরিথিং, মানে একেবারে 34 থেকে শুরু করে এখন পর্যন্ত সবগুলি একসাথে মানে এর মধ্যে শেষ করে দিতে হবে, আর এরপর থেকে আর ব্যতিক্রম হবে না। এখন আমি এটা বলছি এই জন্য যে এইগুলি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করা হয়েছে। যেমন আমাদের আগে এসএসসি এইচএসসি পরীক্ষা নিয়েও কিন্তু স্বাধীনতার পরে একটা গোলমাল, লম্বা প্রসেসের মধ্যে এটা শেষ পর্যন্ত গিয়ে 2টা ব্যাচ একত্রিত করে এটার একটা সমাধান বের করা হয়েছিল। কিন্তু আমার যতদূর মনে পড়ে 76-77 এর এইচএসসি 2টা ব্যাচকে একত্র করে দেওয়া হয়। করে দেওয়ার পর তারপর থেকে কিন্তু আর এটা নিয়ে তেমন কোনো জট হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ের জট, বুয়েটের জট, এগুলি কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে নানান কারণে জট তৈরি হয়েছিল। এগুলি কিন্তু এক ধরনের সমাধান মোটামুটি ভাবে করা গেছে। সুতরাং এই শীর্ষ নিয়োগের ক্ষেত্রে সরকারের পিএসসির মাধ্যমে যে নিয়োগগুলি হয়, আমার মনে হয় যে এগুলি আলাপ আলোচনার চাইতে এটা করার, এগুলি নিয়ে কিন্তু অন্য আমার বিশ্বাস হয় না যে অন্য আমরা জানি না বুঝি না বলে কাজটার সমস্যা হচ্ছে। এমন মনে হয় এটা একটা পলিটিক্যাল ডিসিশন। প্রথম ডিসিশনটা হইতে হবে যে এই পর্যন্ত যা কিছু আমার ব্যাকলগ আছে এটাকে সে লেট আস গিভ ইট 6 মান্থস টাইম, এক একটার জন্য এক এক রকম সময় দিয়ে করা। আরেকটা হলো এই সিস্টেমটার ইমপ্রুভমেন্টের জন্য এটা করা যায় কিনা যে যেমন যদি এনএসআই এবং এসবি দুজনেই করে, দুজনের মধ্যে কাজটা ভাগ, ডুপ্লিকেশন না, যে এনএসআই কিছু ধরনের চাকরির ক্ষেত্রে করলো, এসবি অন্যগুলি করলো, তাদের রিসোর্স বেশি আছে তারা একটু বেশি সংখ্যার গুলি করলো। তারপরে ওই যে জয়েনিং এর ব্যাপারটাও একেবারেই যে সেন্ট্রালাইজ মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সবাইকে জয়েন করতে হবে, এটা তো নেসেসারিলি মানে খুব জরুরি বিষয় বলে মনে হয় না। কারণ তারা চাকরি করবে, সে যদি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ চাকরি করে তো ওই মন্ত্রণালয়ে জয়েন করতে অসুবিধাটা কোথায়? রিপোর্টিং যদি জনপ্রশাসন মন্ত্রণালয় এটার কোঅর্ডিনেশনও রাখে, তাদেরকে তো সবকিছুরই কপি দিয়ে রেকর্ড এক্সচেঞ্জ করে অ্যাক্সেস রেখে করা যায়। আমার কথাটা হচ্ছে এগুলির একটা উই হ্যাভ টু ফাইন্ড আউট এ সলিউশন যাতে আমাদের ব্যাকলগ কাটে আর ভবিষ্যতে ব্যাকলগ না হয়। এটা আমাদের জাতীয় জীবনে আরো অন্যান্য ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় করে দেখিয়েছি, আমার মনে হয় এটা করা সম্ভব। আমরা একটু ময়মনসিংহ বলতে নুরুল ইসলাম সাহেব, জি আপনি একটু সংক্ষিপ্তভাবে বলবেন আপনাদের এই 34 নন ক্যাডারিয়ার সমস্যাটা কোথায় আপনাদের? আসলে 34তম বিসিএস এর প্রিলিমিনারি ফলাফল থেকেই নানা ধরনের অসঙ্গতি, অস্বচ্ছতা আমরা দেখতে পাই। তো ফাইনালি ফলাফলে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি এখানে অসংখ্য দুর্নীতি, অসঙ্গতি, অস্বচ্ছতা ও স্বজনপ্রীতি হয়েছে। অসঙ্গতিগুলো পেয়েছি যে প্রথমত মেধা ও প্রাধিকার কোটা আলাদা করে ফলাফল প্রকাশ করা হয়নি।
যা পূর্বের বিসিএসগুলোতে প্রকাশ করা হতো। দ্বিতীয়ত 672টি পদ ফাঁকা রাখা হয়েছে। কমিশন বলেছে যে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ করা হয়েছে, যা 31 এবং 33 বিসিএসে সংরক্ষণ করা হয়নি। তো এই লক্ষ্য বেকারের বাংলাদেশে এটা কি প্রহসন নয়? তারপরে আছে কিছু কিছু যেমন টেকনিক্যাল এবং প্রফেশনাল ক্যাডারের কিছু কিছু বিষয় আছে যেখানে 30%-এরও বেশি কোটা সংরক্ষণ করা হয়েছে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, গণিতে শূন্য পদের সংখ্যা ছিল 47, 30% সমান 14টি পদ সংরক্ষণ করতে পারে, কিন্তু কমিশন 22টি পদ সংরক্ষণ করেছে, তা বাকি সবাইকে নন ক্যাডারে রেখেছে। তো তারপরে আমরা আরো দেখতে পাই যে এখানে অস্বচ্ছতা, দুর্নীতি, মিডিয়ার মাধ্যমে পিএইচসির 3 জন মেম্বারের দুর্নীতির ভিডিও চিত্র আমরা দেখেছি, যেখানে তাদের নিজের মুখে স্বীকার করেছেন সুপারিশকৃত ক্যাডাররা যে এখানে দুর্নীতি তারা ফেভার পেয়েছে, ভাইভাতে ফেভার পেয়েছে। স্বজনপ্রীতির আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, সেটা হচ্ছে যে এবার বিসিএসে মেধা তালিকা প্রকাশ করা হয়নি। তো যিনি প্রথম হয়েছেন, আমরা খবরে বা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে তিনি প্রকাশ করেছেন যে তিনি পিএইচসির 2 জন মেম্বারের কাছে জানতে পারেন যে তিনি প্রথম হয়েছেন। তারপরে 34তম বিসিএস এর আহ্বায়ক ছিলেন ওয়াজিদ আলী খান স্যার, যিনি মুনিয়া চৌধুরী নামে একজন মেয়েকে ভাইভাতে সহযোগিতা করেছেন, যেটা আমরা একটা টিভি চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারি। আর বিভিন্ন ধরনের অসঙ্গতি এবং অস্বচ্ছতার ব্যাপারটা ছিল যে নন ক্যাডারের মেধাক্রম অনুসারে তালিকা প্রকাশ করা হয়নি, যা দুর্নীতির ইঙ্গিত প্রকাশ করে। এবং পরবর্তী সময় যখন দেখা যাচ্ছে যে নন ক্যাডার থেকে বিভিন্ন সময় নিয়োগ দিচ্ছে, সুপারিশ করছে, তো আমরা আসলে বুঝতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা আমাদের মূল্যবান 4 বছর সময় নষ্ট করে এসেছি। তো আমাদের যোগ্য বলে ঘোষণা করে পিএইচসি নন ক্যাডার নামক ভাগারে ফেলে রেখেছে, যেখানে এখন তো আমাদের চাকরিতে বয়স শেষ। তো এখন তো আমরা চাইলেও রিক্সা চালাতে পারবো না, এখন আমরা কি করব? ঠিক আছে, আপনি থাকেন আমাদের সাথে, আমরা দেখব। স্যার, আপনি শুনলেন হ্যাঁ কথাগুলো আপনারা মানে এগুলি তো এক একটা অনেকগুলি ইস্যু এসছে। আমি নন কাডারের ইয়েটা বলতে পারবো, কারণ নন কাডারের এই অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছি আমি, এবং আমি তো 2টা ব্যাচের দিয়েছি, কোনো বিন্দুমাত্র কোনো কমপ্লেনও আসে নাই, কিছু আসে নাই। একটা হয়তো এর আগে আসেনি স্যার, না আসেনি, তবে বিভ্রান্তি ছিল, একটু ছোট্ট বিভ্রান্তিটা হলো এরও কথার মধ্যে একটু এসছে, কিন্তু এখানে তো অনেক দুর্নীতির কথা বলছে, অনেক অসঙ্গতি, আমি দুর্নীতি বলবো না। নন কাডারের হলো যে আপনার যারা চাকরি পেয়ে গেছে আর যারা চাকরি পায় নাই তাদেরকে আমরা বলি যে নন কাডারে চাকরি থাকলে দিব। তখন বিভিন্ন মিনিস্ট্রি থেকে তাদের কত খালি আছে পোস্ট সেগুলি আনা হয়। এখন এটা ঠিক যে আমি অনেক চেষ্টা করেছি, দেখেছি, আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে বিভিন্ন মিনিস্ট্রি তাদের পোস্ট জানাইতে চায় না। পিএসসি কে তাদের পোস্ট, ধরেন একটা মিনিস্ট্রিতে হয়তো পেপারে কাগজে কলমে আপনি দেখবেন যে 60টা পোস্ট খালি আছে, তারা বলবে আমাদের পোস্ট খালি নেই, আপনার কাছে যে রিপোর্ট দিবে 20টা পোস্ট দেখাবে। কেন দেয় না? এটা হলো তাদের নিজের কাছে রাখতে চায় পোস্টগুলি। তো এই মানে নিজের কাছে রাখতে চায়, মানে তারা তাদের মতো করে বোধহয় ফিল আপ করবে, কিছু একটা তাদের মাথার মধ্যে থাকে। ওটা কি পিএসসি ছাড়াও হয়? হ্যাঁ, নন কাডার কিছু নন কাডার তো আগে পিএসসি থ্রু তো হলেও ভিন্নভাবে হয়। তারপর এগুলিকে কিছু আছে সেকেন্ড ক্লাস পোস্ট, ওগুলি নন গ্যাজেটেড পোস্ট বলে। যাই হোক, তারা সহজে দিতে চায় না, এগুলি বের করতে সময় লাগে। এখন বেরিয়ে আসলো হয়তো আলটিমেটলি পোস্ট দেখা গেল 12 জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের পোস্ট খালি আছে, যেখানে বিভ্রান্তি হয়। আমাদের যারা পরীক্ষার্থী তারা বলে যে 12টা পোস্ট খালি আছে 40টা, আপনারা 12 জন মাত্র দিচ্ছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমরাও তো নন কাডারে আছি। কিন্তু আপনি হলেন বাংলা ছাত্র, আপনাকে তো ওই পোস্টটা দিতে পারবে না। এটা তখনকার কিছুটা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে যে সে যেই পোস্টের জন্য দরখাস্ত করেছে সেদিকে খালি আছে কিনা। যেমন টিচার ধরেন, টিচার যদি আপনার অঙ্কের টিচারের পোস্ট খালি থাকে, সেটা আপনি ইংরেজি টিচার দিয়ে করতে পারবেন না। এই কারণে
পরীক্ষার্থীদের মধ্যে একটা বিভ্রান্তি থাকে। তারা মনে করে যে নন ক্যাডার পোস্ট এত খালি আছে, তাহলে আমাদেরকে দিবে না কেন। আর একটা কথা বলেছে সংরক্ষিত, এটা নিয়ে আমি আমাদের সাথে মিনিস্ট্রির অনেক হয়েছে, বিশেষ করে এডুকেশন মিনিস্ট্রির। তারা আমাদের বারবার, ইভেন পার্লামেন্টও একবার মন্ত্রীবাকেও বলেছেন যে আমাদের এত পোস্ট খালি আছে, পিএসসি দিচ্ছে না। এ কথা ঠিক যে আমরা সংরক্ষিত রেখে দিছি, কারণ তখন আপনি নিয়ম করে দিয়েছেন যে মুক্তিযোদ্ধার পোস্ট ফিল আপ করতে পারবেন না। আমাদের দেশে তো কোনো কিছু যদি বিএনপির সম হয়ে থাকে, আওয়ামী লীগ এসে এটাকে উল্টা দিবে, আওয়ামী লীগের সম হলে বিএনপি এসে উল্টা দিবে। সুতরাং এসে অতিরিক্ত জোশে যেটা করেছে যে কোনো মুক্তিযোদ্ধার পোস্ট যদি সব 500 খালি থাকে তাহলে আপনি ফিল আপ করতে পারেন না। ফলে পোস্ট খালি এটাও সত্য, আবার আমরা চাকরি দিতে পারছি, নিয়োগ দিতে পারছি না এটাও সত্য। এটা রিসেন্টলি উঠিয়ে দিচ্ছে গত 1 বছরের মধ্যে। এটা গভর্নমেন্টও আলটিমেটলি তো গভর্নমেন্ট থেকে থেকে শিখে অনেক সময় আলটিমেটলি উঠিয়ে দিচ্ছে। তো এইসব কতগুলি টেকনিক্যাল কারণ থাকে, সেই কারণে ইয়ে হয় না। কিন্তু যেসব কমপ্লেন বাকিগুলি করেছে এগুলি পিএসসির, আমি অ্যাটলিস্ট আমার সময় দেখি নাই, পরে কি হয়েছে না হয়েছে আমি জানতে পারি না। কারণ পিএসসির যে স্ট্রাকচার বা কম্পোজিশন অফ দি বোর্ড, কম্পোজিশন অফ দ্য কমিশন, সেটা কিন্তু পরবর্তীকালে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। না কিন্তু স্যার নাম্বার জেনে যাচ্ছে কি করে? নাম্বার জেনে বলছি 2জনে বলে দিচ্ছে, বলতো তো সে বলছে 2জন মেম্বারে বলে দিছে, সে হয়তো এটার উপর ভিত্তি করে ইয়ে করছে। নাম্বার তো জানার কথা না, জানারই কথা না। কিন্তু ওই নাম্বার জেনেই একজন নন ক্যাডারের শিক্ষার, সে হচ্ছে আমাকে কেন নন ক্যাডারে দিল, আমি 79 নাম্বার পেয়েছি, দিয়েছি, হ্যাঁ হাইকোর্টে একটা রিট। তো রিটে তার হাইকোর্ট যে প্রথমে তো হয়তো জিজ্ঞেস করবে যে আপনি জানলেন কেমনে। মানে মানে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে মানে জিনিসগুলো, যে এই জিনিসগুলো, যেমন একটা জিনিস হতে পারে যে হ্যাঁ অমুককে ফেভার করেছে, যেমন বলছে যে ভাইভাতে ফেভার করার যুক্তি বাইরে থেকে করা বিপজ্জনক, কারণ তার পক্ষে এটা সম্ভব না। ভাইভাতে কে ফেভার করলো, কিভাবে করলো, সে তো কথা বলেছে 3 জন ছিল বা 4 জন ছিল, এগুলি কথা এই যে এটা তো কোনো সুযোগই আসলে নাই, এটা জানারও কোনো সুযোগ নেই। আপনি এখানে ইন্ডিয়ান হাইকোর্টের অনেক আছে, কেসের রেফারেন্স আছে। যে কোনো কনস্টিটিউশনাল বডি, শুধু ইয়ে না, পাবলিক সার্ভিস কমিশন না, ইলেকশন কমিশন বলেন, সিএজি বলেন, তারা যদি কনসিডার্ড ওপিনিয়ন হয় এবং সেই ওপিনিয়নের মধ্যে যদি আপনি পালপাবেল কোনো ইলিগাল, ইরেগুলার বলবো না, ইলিগাল কিছু যদি না দেখেন, তাহলে নর্মালি কোর্টে এটা আর চ্যালেঞ্জ করা ইয়ে না। সে যদি সবাই মিলে বসে তারা যদি বলে যে হ্যাঁ এটা এইভাবে আমরা ঠিক করেছি, কারণ তাদেরকে কনস্টিটিউশনাল বডির একটা পিছনে ফিলোসফি আছে। তো কনস্টিটিউশনাল বডির বেসিক ইয়ে হচ্ছে যে এখানে যারা থাকবে তারা ন্যায়ানুগ কাজ করবে, তারা বেস্ট কনসিডার্ড ওপিনিয়ন দিবে। অনেক প্রবলেম আছে যেগুলি আপনার আইনে সলভ হয় না বা সোজা আইনে বুঝবেন করা যাবে না, তারা বসে বলবে যে আমরা এইভাবে সলভ করতে চাই, এইভাবে তারা সলভ করে দিয়েছে। হয়তো অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হবে যে এটা রেশনাল নাই, কিন্তু তারা 14 জন মেম্বার বসে যখন এটা দিয়েছে, তখন যদি দেখে যে এর মধ্যে কোনো পালপাবেলি অর্থাৎ জাজ্জল্যমান কোনো আপনার মেলাফাইডই নাই, তাহলে এটার বিরুদ্ধে কিছু করা যাবে না। এটা তো আসলে করার কথা না। তার জাজমেন্ট অফ এরর হতে পারে, সেখানে কিছু করতে পারবেন না। না স্যার, আপনি দেখলেন তো তার যে ইয়েগুলো আসছে, মানে জিনিসগুলো কিন্তু, এবং দীর্ঘদিন ধরে কিন্তু এরা এই যারা এখন পর্যন্ত পায়নি বিভিন্নভাবে আন্দোলন, এবং কিছু হলেই কিন্তু যে শাহবাগের, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে দাঁড়ায় থাকে, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, সবকিছু হয়। সেটাও আপনাকে আমি পরে বলবো যে বাংলাদেশে বাংলাদেশের পিএসসির পরীক্ষাকে মনে করা হয়, মানে আমরা অ্যানুয়াল রিপোর্টে লিখছিলাম, বোধহয় প্রেসিডেন্টের কাছে যেটা পাশ করে, যে এটাকে মাস্টার্সের 3য় পর্ব মনে করা হয়। আমরা যে সিএসএস পরীক্ষা দিছি, আমরা কি জানি যে কোথা থেকে কি হবে? এখন তো রেজাল্ট হইতেছে, আর এগুলি কাছাকাছি ছিল তো, আর দীর্ঘদিন ইউনিভার্সিটির চেয়ারম্যান ছিলেন, একটা লিঙ্ক ছিল। রেজাল্ট হইতেছে আপনার তেজগাঁতে, আর এটা প্রত্যাখ্যান হইতেছে শাহবাগের। এইটা তো হওয়ার কথা না। উনি যে কথাটা বললেন যে রেজাল্ট হচ্ছে, এখন তো রেজাল্ট তো এখানেই হচ্ছে, হ্যাঁ, কিন্তু এখন এই যে টানটা, মানে যেমন এই ধরনের জিনিসগুলো কিন্তু স্যার এর আগে মানে 34তম বিচার, মানে 2013 সালে যে জটটা, মানে যে জিনিসগুলো হয়ে গেছে, বিভিন্ন অভিযোগ আসছে, এবং অভিযোগের মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু ভিত্তিও আছে, হ্যাঁ, এবং বারবার এই জিনিসগুলো চেঞ্জ করা হয়েছে। করতে করতে এমন হচ্ছে তারা নিজে দেখতে পাচ্ছে যে আমি কালকে দাবি করলাম, পরের দিন এটা চেঞ্জ হয়ে গেল, কি করে হলো, তাহলে কেন হলো, তারপরে তারা অন্যদিকে গন্ধ খুঁজে বের করার চেষ্টা করেছে। তাহলে তো পিএসসি নিয়েই তো কথা উঠে যাচ্ছে।
মানে উনি যেটা বললেন যে একজন বলেছে তাকে নম্বর বলে দেয়া হয়েছে, এই দোষটা কিন্তু শুধু তার ঘাড়ে চাপালে হবে না। যদি বক্তব্যটা সঠিক হয়, সিরিয়াস তার ওই কাগজে তার রাইট নেই, অধিকার নেই, তাই না? নিশ্চয়ই কোনো মানে যোগ্য ব্যক্তি এই অন্যায় কাজটি করেছেন, এবং যেটা কাম্য নয়, যেটা বললেন সাংবিধানিক পদ, ওনারা যেটা বলবেন সেটা হলো কনসিডার্ড অপিনিয়ন, তাই না? সেটার বিরুদ্ধে বলার তেমন আমাদের কোনো অধিকার নেই, তাই না? এই মাপের মানুষগুলো ওখানে থাকবেন। সবচেয়ে দুঃখজনক হলো এই যে যুবক যুবতীরা দেশের সেবা করবে তাদের মেধা দিয়ে, তাদেরকে এখন শাহবাগে আন্দোলন করতে হচ্ছে। দেশটা বুড়িয়ে যাচ্ছে, আমাদের অভিজ্ঞতা কমে যাচ্ছে। আমরা জানি আমাদের দেশে পার্শ্ববর্তী দেশ থেকে বিশেষজ্ঞ হিসাবে কাজ করে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। এটা তো হবেই। আমাদের যুবক যুবতীরা যদি তাদের কাজটা করতে না পারে, তাদেরকে যদি শাহবাগে তাদেরকে ডিউটি দিতে হয়, তাহলে তো এটাই হবে, তাই না? এটা মোটেই কাম্য নয়। আমার মনে হয় যে সরকারের এখানে সদিচ্ছার প্রয়োজন। আমরা যদি মনে করি যে এই মেধাবী তরুণ তরুণীর সার্ভিস দেশের জন্য অত্যাবশ্যক এবং তাদের জীবন গঠনে অত্যাবশ্যক, তাহলে একটা ক্রাশ প্রোগ্রাম যেটা বললেন যে 6 মাসের মধ্যে আমরা সব রিজলভ করে ফেলবো, এটা আনরিজলভেবল কোনো ইস্যু না। আমরা যদি স্যার, একটা ফোন আছে, দেখি একটু। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, লাইনটা মনে কেটে গেছে। হ্যাঁ স্যার, বলুন। এটা পিএসসি বলেছে, সুপারিশ করেছে, যথেষ্ট সংখ্যক আমাদের যুবক যুবতী আছে যারা কাজের জন্য যোগ্য। এখন তাদের স্বাস্থ্য পরীক্ষা, তাদের অন্যান্য যে সমস্ত ইগুলো করতে হবে সেটা করে ফেলতে হবে। এগুলো তো আনডুয়েবল কিছু না, এটা সময় বেঁধে নিয়ে করতে হবে। যুগ যুগ ধরে এটা নিয়ে লেগে থাকতে হবে। যেটা বললেন তাতে তো কোনো ফ্রেম নাই টাইমের। সেটা ফ্রেমটা তৈরি করে দিতে হবে যে দিস ইজ দ্য ফ্রেম, এর মধ্যে করে ফেলতে হবে। আমি যেটা বলছিলাম যে ক্রাশ প্রোগ্রাম নেওয়া, ক্রাশ প্রোগ্রামের দুইটা পার্ট। এটা হলো ইমিডিয়েট একটা টাইম ফ্রেম তৈরি করে দিয়ে দেওয়া, এটাই করা। আর একটা হলো স্থায়ী টাইম ফ্রেম, যে পুরো বিসিএস এর প্রসেস, যেটা আমি বলেছি যে মানে একটা বিসিএস শুরু থেকে পরীক্ষা জয়েনিং আবেদন সে 1 বছরের মধ্যে হইতে হবে। 1 বছরের মাথায় সে জয়েন করবে, শুরুতে যদি সে পরীক্ষা দেয়। মানে এটা হলো সর্বোচ্চ। মানে এর চেয়ে বেশি একটা মানুষকে আপনি ওয়েট করাবেন কেন? মানে তাকে তো অন্যান্য জীবনের এই জিনিসটা আবার মিলিটারি একাডেমিতে মানে যেটা ইয়া হচ্ছে, তাদের একাডেমিতে 1 বছর লাগে না, তারা আরো কমে করে না। আমাদের পুরো প্রক্রিয়ার মধ্যে এই জিনিসটা হয়ে যাচ্ছে। মিলিটারি একাডেমিতে হয়তো ইনটেক গুলি প্রতিটাতে এত বেশি সংখ্যক থাকে না, বাট ইন এনি কেস এটাও আমরা কিন্তু দায়িত্বটা যদি ভাগাভাগি করে নিই, জয়েনিং এর দায়িত্বগুলি যদি বিভিন্ন মন্ত্রণালয়ে ভাগ করে নেয়, জনপ্রশাসনে ফাইনাল রিপোর্টিং করুক, সব ডকুমেন্ট ফাইনালি জনপ্রশাসনে যাবে, দ্যাট শুড নট বি এনি প্রবলেম। কিন্তু আমি বলছি যে আমাদের দুটো উদ্যোগই দরকার, একটা দীর্ঘমেয়াদের জন্য, আর একটা হচ্ছে ইমিডিয়েট যতটা ব্যাকলগ আছে এটা সমাধান করার জন্য। আর ওই অভিযোগ, এখন একটা জিনিস হলো যে আমরা যখন অভিযোগের সুযোগ করে দেই, তখন অভিযোগের মেরিট নাই এমন অভিযোগও ওঠে, যে অভিযোগ আমাদের করার কথা না। যেটা সাদাত ভাই বললেন যে একটা সময় বিসিএস পরীক্ষা দিবে, বা পাকিস্তান আমলে তারা যখন পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষা দেওয়ার পর খাতা কোথায় যাবে, রেজাল্ট কবে হবে, এগুলি নিয়ে তো আর মাথা ব্যথা না। রেজাল্ট যেটা হবে সেটার ভিত্তিতে তার জীবন। তো কিন্তু তখন আবার এগুলি শৃঙ্খলার মধ্যেও হতো, হয়তো সময় টময়ও নির্ধারিত থাকতো। আমার মনে হয় যে এগুলি আমি আবার ওইভাবে আলোচনা করতে খুব একটা পছন্দও করি না, যে যায় দিন ভালো যায়, পাকিস্তান আমলে ভালো ছিল, এইভাবে না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের দরকার, কারণ আমি কিন্তু উদাহরণগুলি দিয়েছি যে আমাদের দেশে আমাদের আরো কিছু প্রবলেম কিন্তু এইভাবে সলভ করেছি। আমি যেমন বাংলাদেশে ডিসেম্বর মাস থেকে আমি খুবই চিন্তিত, আমার পত্রিকা চালাতে খুব অসুবিধা হবে, কারণ সরকারের বিজ্ঞাপন কমে যাবে কেন? ই টেন্ডারিং বাধ্যতামূলক হয়ে যাবে আফটার ডিসেম্বর, মানে জানুয়ারির 1 তারিখ থেকে ই টেন্ডারিং হবে। ই টেন্ডারিং হবে মানে আমার পত্রিকায় কিন্তু বিজ্ঞাপন ধরেন 4 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তো হয়ে গেলে আমাদের খুব কষ্ট হবে। কিন্তু আমার এই কষ্ট সত্ত্বেও আমি এটা বাংলাদেশের জন্য একটা বড় অগ্রগতি মনে করি, যে এই যে ট্রান্সপারেন্সিটা এস্টাবলিশড হবে, মানে এটা ডিউ প্রসেসে কাজ হওয়ার যে সূচনা হবে, এটা কিন্তু এটা বড় ধাক্কা। এই ধাক্কায় কিন্তু অনেক ব্যবসায়ী সামাল দিতে পারবে না, এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, তাদের কিন্তু কমপ্লেনও থাকবে
যে এটা বুঝলাম না, এটা বুঝলাম না, কিন্তু অল্প কিছুদিনের মধ্যে এটার সাথে আবার কিন্তু সবাই না অ্যাডজাস্ট কিন্তু নাম ভাই এখন যেটা যেমন নিয়োগের যেমন ইয়েটা আছে, পাশাপাশি এই ধরনের কিন্তু আগে পিএসসির বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো ছিল না, যে মানে এই এখন অভিযোগটা যেভাবে চলে, মানে 34তম বিসিএস এ যেভাবে এসেছে 12 থেকে 13টা মামলা হয়েছে, এবং প্রতিটা ক্ষেত্রে দেখা গেল যে সামনে যাওয়ার পরে কিছু একটা জিনিস ঘোষণা দেওয়ার পরে আবার পেছনে হটে গেছে পিএসসি। আগে তো পিএসসি তে আপনি চিন্তাই করতে পারতেন না যে পিএসসির একটা কথা বাইরে আসবে। এখন তো সত্য হোক মিথ্যা হোক বাইরে আসে, হয়তো সত্যও না, এটা একটা কথার কথা বলে। আমি শুনেন, আমি কুমিল্লার ছেলে, ওই চিটাং ডিভিশনে তো কুমিল্লা শিক্ষা বোর্ড ছিল, তো বোর্ডে দেখতাম ওই নিম্ন শ্রেণীর কর্মচারীরা যে টাকা করতো, রোজগার করতো, কি ওই যখন টেবুলেশন হয়, টেবুলেশন রুমে চাটা নিয়ে যায়, সে এসে কি করে রেজাল্ট শিট হয়তো সে দেখে, ওই সিলেটের একটা লোক আসছে, তাকে বলে ছেলেটা ইংরেজিতে পাশ করেছে, হয়তো মার্জিনালি পাশ করছে, হয়তো 34 পাইছে, আইসা বলবে যে 29 পাইছে। সুতরাং এখন যদি হেড এক্সামিনারের হাতে নাকি পাস থাকে, তো উনি পাস দিয়ে দেওয়ায় দিব 2000 টাকা খরচ করতে হবে, 5000 টাকা খরচ করতে হবে, সে কিন্তু আসলে কিছু করে না, ছেলেটা পাস করাই। তো এই যে মানে পিএসসির মধ্যে যদি এরকম কিছু ডেভেলপ করে থাকে আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে, এটা কিন্তু আমি স্বাধীনতার পরের কথা বলছি, তখন এত খারাপ অবস্থা না, কিন্তু এটা কিন্তু আমি আবার বলি রোজগারটা কিন্তু ফাও করতেছে। ওই ছেলে কিন্তু 34 পেয়েই আছে, তাকে ফেল জানায়া পাস দেখানো হইল, সে মনে করলো সে ওই দিন যাওয়াতে 2000 টাকা খরচ করাতে সে ইংরেজিতে পাস করেছে। এইরকম পিএসসির ক্ষেত্রেও হয়তো হচ্ছে, কুমিল্লা শিক্ষা বোর্ডে যদি হইতে পারে পিএসসি তে হইতে পারবে, কারণ পিএসসি তে তো এখন আমাদের জানাশোনার লোক, আমার শিক্ষক অমুকের পলিটিক্যাল অ্যালাই বা এটা সেটা নানানভাবে লোকজন এখানে চলে গেছে। আমাদের প্রশাসনের বিভিন্ন স্তরে রাজনীতি, তারপরে স্বজনপ্রীতি, এগুলি আগের চাইতে তো একটু বেশি হয়েছে। তো এই জায়গাটাতে সামথিং হ্যাজ টু বি ডান। এগুলি কিন্তু ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ, প্রতিষ্ঠানকে ছোট করা, এগুলি কিন্তু আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত না। আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত যে হোয়াট আর দি চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ টু রিজলভ। কারণ এখানে যারা ওইখানে আন্ডার ওথ যান, তারা এটা তো কনস্টিটিউশনাল বডি, মানে কি তারা তো একটা শপথ নেওয়া মানুষ, এবং এই ধরনের পজিশনের লোকজনকে নিয়ে বাইরে আমরা কেউ সমালোচনা করব, এটা তো আসলেই মানে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, এবং আমি এটা করতেও চাচ্ছি না। এই জন্য আমি বরং চাচ্ছি যে আমরা সুপারিশ করি যেন তাদের ভাবমূর্তি উজ্জ্বলতর হয় এবং এই প্রতিষ্ঠানে মানুষ যেন হাহাকারে না পড়ে। এই দুটো জিনিসই করবে, এটা ভাবমূর্তিরও প্রশ্ন, আর একজন নাগরিকের জীবনের মূল্যবান সময় মানে রিয়েল কাজে নিয়োজিত হওয়ার ব্যাপারটা কিন্তু জাতীয় অগ্রগতির সাথে জড়িত। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি দীপ বলছিলাম রাজশাহী থেকে। জি, সাদাত স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই। স্যার বললেন যে 30% মুক্তিযোদ্ধার জন্য সংরক্ষণ করতে পারে, এটা ঠিক আছে, কিন্তু মহিলা বা নিরীগোষ্ঠীর যে পদগুলা, এগুলা জনপ্রশাসনের বিজ্ঞ একটা প্রজ্ঞাপন আছে, সেই প্রজ্ঞাপন অনুযায়ী এটা সংরক্ষণ করতে পারে না। কিন্তু 34তম বিসিএস এ ম্যাথমেটিক্স, ইসলামিক স্টাডিজ এবং বাংলা, এই 3টে সাবজেক্টে দেখা যাচ্ছে যে জেলা কোঠা মহিলা এবং নিরীগোষ্ঠী পদগুলো সংরক্ষণ করা হয়েছে। আমি স্যার কাছে জানতে চাই যে স্যার এটা আসলে কোন নিয়ম অনুযায়ী এই নিয়মটা তারা চৌধুরী সে অ্যাপ্লাই করলো? জি, মানে মহিলাদের কোটা তো আসলে আপনি ছেলেদের দিয়ে পূরণ করতে পারবেন না, কিন্তু মহিলাদের কোটা সাধারণত বাকি থাকে না। এখন মহিলা কোটা বাকি থাকলে যে কোনো আমাদের হলো যে কোটা যদি বাকি থাকে সেগুলি আপনি অন্যদেরকে দিতে পারবেন না। ছিল এটা আগে, ওই যে বললাম যে এক গভর্নমেন্ট আসে আর গভর্নমেন্ট সব উল্টে দেয়, আগে ছিল, আগেও এরকম সংরক্ষিত ছিল, তারপরে আবার মধ্যে গভর্নমেন্ট এটা উঠে দিয়েছিল যে এগুলিকে তখন এটা নাম দেওয়া হয়েছিল স্পেশাল মেরিট কোটা। অর্থাৎ আপনি মহিলা পেলেন না, 5টা পোস্ট খালি আছে, তাহলে মেরিটের থেকে আপনি নিয়ে এগুলি ফিল আপ করে দেবেন। তারপরে কিন্তু আবার যেটা হলো সেটা হলো কোটা যদি ফিল আপ না করা যায় এগুলি খালি থাকবে, এগুলি খালি থাকবে, এখানে আপনি অন্য কোটা অন্য থেকে এনে দিতে পারবেন না। আর জেলা কোটা তো এত সমস্যা হওয়ার কথাই না, কারণ জেলা কোটাতে নিয়ম আছে। যদি আপনি জেলা কোটা না হয় তাহলে ডিভিশন লেভেলে চলে যাবেন, ডিভিশন লেভেলের থেকে এনে দিবেন, সুতরাং লোক নিয়োগ করা যাবে, এটা কোনো সমস্যা হওয়ার কথা না। রিয়েল সমস্যা হচ্ছে মুক্তিযোদ্ধা, কারণ মুক্তিযোদ্ধা 30% কোটা, তাতে আপনার 200-300 পোস্ট হয়ে যায়, সেখানে মুক্তিযোদ্ধা তো এখন এমনিই নাই। সুতরাং মুক্তিযোদ্ধার ছেলে
মেয়ে সন্তানাদি এক কথা যেটা বলেন, তারপরে এখন নাতি নাত করে এসে গেছে, এটা দিয়েও পূরণ হয় না অনেক সময়। সেইখানে এগুলি খালি ছিল, যা গভর্নমেন্ট তো কয়েক মাস আগে বা এটা উঠিয়ে দিছে, এখন এটাও সমস্যা থাকার কথা নয়। এটা হয়তো 34-এর ক্ষেত্রে হয়তো সমস্যা আছে, এখন নতুন করে হয়তো হবে না। কিন্তু 34 সব সমস্যা 34 আছে। এটা তো আসলে ওই যে নজরুল ইসলাম সাহেব আপনি বলছেন যে এগুলি মানে শর্ট টার্মে বা ইমিডিয়েট করা যায়, এগুলি তো বসে স্বাধীন সার্বভৌম দেশে যে কোনো জিনিস 2.5 ঘন্টার বেশি লাগার কথা না। আমরা কনস্টিটিউশন চেঞ্জ করছি না, 13th অ্যামেন্ডমেন্ট কতদিন লাগছে, এক রাত্রেই তো চেঞ্জ করছেন। তো এগুলি তো আমরা দেখেছি যে কতক্ষণ লাগে, যেটাতে গভর্নমেন্টের ইন্টারেস্টে এটা সেক্রেটারি থেকে মন্ত্রী হয়ে প্রাইম মিনিস্টার হয়ে একই লোকে গাড়িতে করে চলে যায়, প্রেসিডেন্টের ওইখানে বলা থাকে যে আসতেছি আমরা, প্রেসিডেন্ট সাইন করে চলে আসে। আপনি বেতন, আপনাকে আমি আমার লেখাতে আমি এগুলি বলি অনেক, হয়তো খেয়াল করেন, বেতনের যে বেরোয়, বেতনের যে আমাদের জিও বেরোয় যখন পে কমিশনের চেঞ্জের পর, কয়দিনের মধ্যে বেরোয়, কয়েক ঘন্টার মধ্যে তো বেরোয় যায়। এই যে শত শত লোককে যে ডিপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট দেন, বিকালে অর্ডার আসে, তার রাত্রে 12:33-এর সময় দেখা গেল যে এই গভীর রাত্রে সব অর্ডার জেরক্স হয়ে চলে যায়। নির্ভর করে আমরা কতদূর সিরিয়াস। এখন যদি যে কোনো সমস্যা, আমি মনে করি এটা যে বাংলাদেশের একবারে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে এই অ্যাপয়েন্টমেন্ট জ্যাম অথবা ইউনিভার্সিটি জ্যাম, আপনি লাগিয়ে দেন, বসে দেন এক জায়গায়, ওই কি বলে পোপের মতো, যে এখান থেকে বসে তোমরা যত ভালো হোটেলে খাও দাও, কিন্তু তোমাদেরকে 4 দিন সময় দিলাম, এর মধ্যে হলে উপর থেকে কি বলে উঠবে, ধোঁয়া উঠবে, যে তোমরা সলভ করছো, তারপর তোমাদেরকে ছেড়ে দেবো। এনিথিং ক্যান বি সলভ। এখন আমাদের দেশে হচ্ছে কি সেরকম সলভ করার জন্য একমাত্র লোক একজন, সবাই মুরব্বী, এটা প্রাইম মিনিস্টারের যেদিন মনে হবে সেদিন মনে হবে না, ওনাকে প্রথমত জানাইতে হবে, উনি তো জানেন না। আমি যেমন ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনারা কখন জেনেছেন, আমি এগুলি বলার পরে পত্র পত্রিকাগুলি আরো ক্লোজলি পড়ে দেখলাম যে নানান রকম প্রবলেম হয়ে গেছে। আমার তো পেপারে বোঝা যায় না, পেপারে মনে হয় যে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। যেমন আমরা কতবার শুনেছি যে ময়মনসিংহ ঢাকা রোড 100% হয়েছে, ছেড়ে দিয়েছে, তারপর আবার দেখি যে না 11 মাইল বাদ রয়েছে। চিটাগং ঢাকা রোড তো বোধহয় 6-7 বার এই উদ্বোধন হয়। তো এখন এইটা তো আসলে ওইভাবে প্রাইম মিনিস্টার জানার কথা। প্রাইম মিনিস্টার বলে যে আমি কালকে পরশুর মধ্যে এই বাজেট আসতেছে, তো এই মে মাসের এত তারিখের মধ্যে করে দেখবেন হবে। অসুবিধাটা হলো যেটা, জনপ্রশাসন মন্ত্রণালয়ে তো একজন মন্ত্রী আছেন, একজন প্রতিমন্ত্রী আছেন, যদি আপনি সেক্রেটারি বাদও দেন, সিনিয়র সেক্রেটারি আবার সাধারণ সেক্রেটারি আছে, এদের একজনকেও তো কমান্ড করবে যে আমি চাই এত দিনের মধ্যে, পুলিশ বলেন, এনএসআই বলেন, তাকে বলতে হবে যে এত দিনের মধ্যে আসতে হবে, না বসলে মিটিং টিটিং করে উনি বলবেন যদি না আসে ধরিয়ে না, ইট উইল বি ডিম যে তার বিরুদ্ধে কিছু নাই, করতে পারে। সেই কমান্ডের লোকটা আমি সামহাউ রাদার অ্যাবসেন্ট দেখছি সব ক্ষেত্রে। এটা সব ক্ষেত্রে যে ওই যে সাহস করি বলা যে এটা করতে হবে, কালকে আমি অর্ডার দিচ্ছি, এটা কোনো আমি প্রাইম মিনিস্টার থেকে অর্ডার নিয়ে নেই, আমি অর্ডার দিচ্ছি আইন কানুনের বলে, তুমি এটা করো, এটা সামহাউ বলে। অনেক কাজ তো পেন্ডিং ভেরিফিকেশন হয়, একসময় পাসপোর্ট দেওয়া হয়তো পেন্ডিং ভেরিফিকেশন, তো পেন্ডিং ভেরিফিকেশন জয়েন করান, অসুবিধা থাকলে পরে বাদ দিয়ে। এখন জিনিসগুলি হলো ওই কথা, ওইটাই সাদাত ভাই যেটা বলেছেন যে অ্যাকচুয়ালি আমার মনোবৃত্তিটা আছে কিনা। এখন আমাদের এখানে মনোবৃত্তিটা দরকার হয়, প্রধানমন্ত্রী থাকতে হয়, মানে আমরা আসলে কোনো ছোট কাজও করতে পারি না প্রধানমন্ত্রী না বলা পর্যন্ত। এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা বোধহয় ওইভাবে করতে পারি না, আমরা করি না, আমরা চুপ করে বসে থাকি যে দেখি ওইখান থেকে কোনো কিছু আসে কিনা অর্ডার। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি তো আমার বেতনটা পেয়ে যাচ্ছি, ওদের ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, মানে বিষয়টা কোনো চিন্তা নাই। হ্যাঁ, বিষয়টা কিন্তু এইভাবেই আসছে। যদি কথাটা এইভাবেই আসে যে একটা ব্যাচ পড়ে আছে, মানে 40 মাস ধরে পড়ে আছে, তাদের ব্যাপারে কারো কোনো আগ্রহ থাকবে না, বা তাদের ঠিক আছে যদি পেন্ডিং থাকে তাকে ফেলে দাও, যে না তার এসবি রিপোর্ট ভালো না, বাকিগুলো তো দিবে। এখন কোনো জিনিসের মধ্যেই থাকছে না, এখন আর বাকি আরো 3টা সামনে চলে আসছে। তাহলে এই লোকগুলো জিনিসগুলো তারপরে কেউই দেখার নাই। প্রশাসনের তো লোক আছে, জনপ্রশাসন এরকম তো না জনপ্রশাসনে দেখার লোক নেই, তো কারো মাথা ব্যথা নাই যে এই লোকগুলো কি করবে আসলে। না, এগুলি ইচ্ছা থাকলেই হয়, ইচ্ছা থাকলে। আমি একটা কথা অন্য প্রসঙ্গে, আমি কিছুদিন কুমিল্লায় গেছিলাম, ওই যে কুমিল্লায় ওই যে বিএস এর যে রেকর্ডগুলি হয়েছে, আমার বাসা যেখানে, ওই জায়গাটার রেকর্ডটা হয় না, কি বলে এটাকে
গেজেট হয় নাই। কেন গেজেট হয় নাই? যেখানে একটা মামলা। তো আমি তো এই জিনিসগুলি বুঝি না দেখে আমি আর পার্সু করি নাই। কিছুদিন আগে গেলাম, পরে কোজে না নাইম ভাই আপনাদের এটা হয়ে যাচ্ছে। আমি বলি কিভাবে? বলে এখন আমরা করতেছি কি, মামলার যেটুকু এইটুকু বাদ দিয়ে, যে 2-3টা মামলা আছে, মামলার অংশটুকু বাদ দিয়ে বাকিটা গেজেট করে দিচ্ছি, তাইলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যায়। তো এই যে একটা মানে মন মানসিকতা, সমাধানের মন মানসিকতা থাকলে ইউ ক্যান ফাইন্ড আউট এ ওয়ে। এইখানেও একটা লোক নির্বাচিত হয়ে আছে, তার স্বাস্থ্য পরীক্ষা কিংবা যদি সরকারিভাবে স্বাস্থ্য পরীক্ষা অসুবিধা হয়, আমার তো ধারণা বিসিএস এর পরীক্ষার্থীরা নিজ খরচে রিলায়েবল জায়গা থেকে স্বাস্থ্য পরীক্ষা নিজেই করে দিবে। ভাই তার উপরে ছেড়ে দেন, এটা প্রাইভেট সেক্টরকে ছেড়ে দেন। পুলিশ ভেরিফিকেশন হয়তো প্রাইভেট সেক্টরে ছাড়তে পারবেন না, এটা পেন্ডিং রাখেন। এনএসআই এসবি ভাগ করে নেন। আমার কথাটা হলো, কেউ চাইলে, এবং আমি সারদ ভাইয়ের সাথে এখানে একমত, আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিছু রুম টুম আছে, এইখানে আসলে প্রধানমন্ত্রী নিয়ে কিছু কিছু প্রবলেমের জন্য এক একটা কনফারেন্স রুমে বসায় দেওয়া, পাশে খাওয়া দাওয়া থাকবে, আপনারা সকালে নিজেদের অফিসে কাজ টাজ করে দুপুরে চলে আসবেন, এসে এখানে লাঞ্চ করবেন, রাত্রে এক এক দিন এক একটা কাজ শেষ করে যাবেন, এবং এখান থেকে অফিসিয়াল ওই গেজেটটাও এখান থেকে বাইরে হবে। আপনারা ওইভাবে কাজ করে যাবেন যে অফিসিয়াল যে ফাইনাল অর্ডারটা হবে সেটাও যেন এখান থেকেই শেষ হয়ে যায়। এইরকম মানে এটা যুদ্ধের মেজাজে যদি আমরা কাজ করি, আমরা যদি সিরিয়াস হই, আসলে এটা যুদ্ধ না, যুদ্ধ বললে এটা একটু বেশি ইয়ে করা হয়, এটা কিন্তু সম্ভব, এবং এগুলি কিন্তু প্রাইভেট সেক্টরে এরকম করে কাজ হয়, গভর্নমেন্ট সেক্টরেও হয়। বাজেট জুন মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবারে দিবে। হ্যাঁ, এখানেও তো অনেক কিছু ঝামেলা থাকে, এই থাকে ওই থাকে, কিন্তু সব মিলিয়ে টিলিয়ে মিনিস্টারের বক্তৃতা এগুলিকে ইয়ে করতে হয়, বই বানাইতে হয়, এত বিকাশ কিন্তু হিউজ সেক্রেটারিয়াল ওয়ার্ক থাকে, সবকিছু করে তো আপনার প্রত্যেক বছর জুনের 10 তারিখের মধ্যে, যেটা বৃহস্পতিবারের মধ্যে এটা ইয়ে করে। আচ্ছা, আমাদের সময় করতে হবে। শেষ কথা আপনি কি বলবেন? আমি লক্ষ্য করলাম এই 34তম বিসিএস এর প্রিলিমিনারিতে 2,21,000 যুবক যুবতী অংশগ্রহণ করেছে। একটা অত্যন্ত বড় সংখ্যা কিন্তু দেশের মেধাবী যুবকেরা অংশগ্রহণ করেছে। মানে আমার ধারণা যে আমাদের শিক্ষা ব্যবস্থার মান, শিক্ষার মানটা নিম্নগামী। তবে এই ধরনের পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যুবক যুবতীদের বিশ্লেষণী ক্ষমতা, বিদ্যা বুদ্ধি জ্ঞান এগুলো কিন্তু বাড়াতে পারি। এটা যদি নিয়মিতভাবে আমাদের এই পিএসসির পরীক্ষাটা হয়, এবং এতে যদি আমাদের ছেলে মেয়েদের কনফিডেন্স তৈরি হয়, কনফিডেন্স তৈরি করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের প্রশ্নপত্র প্রণয়ন, মূল্যায়ন এগুলোতে তথ্য প্রযুক্তিকে দারুণভাবে ব্যবহার করতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং সিলগালা করে প্রশ্নপত্র রাখবো, আজকাল সেগুলো সম্ভব হবে না। কারণ এখন একটা মোবাইলে আপনার ছবি তুলতে পারেন এবং গুগলের গ্লাসেও কিন্তু আপনি ছবি তুলতে পারেন। কিছুদিনের মধ্যে এগুলা এসে যাবে। আমরা আশা করবো তাহলে স্যার জানাচ্ছে যে আমরা আশা করবো যে এই বিষয়টা খুব দ্রুত সমস্যার সমাধান হবে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।